بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله عليه وسلم. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা পড়বো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018। এই আইনটা কনস্টেবল এবং এএসআই সবার জন্য গুরুত্বপূর্ণ। মাদকের বিরুদ্ধে বাংলাদেশ সরকার জিরো টলারেন্স। সুতরাং এই আইনের আদ্যোপান্তগুলো, ওয়ালাইকুম আসসালাম, আদ্যোপান্তগুলো আজকে আমরা পড়ার চেষ্টা করব। সবাই বই বের করেন এবং মনোযোগী হওয়ার চেষ্টা করেন। মাদক আইন থেকে গত বছরও প্রশ্ন আসছে, এবছরও প্রশ্ন আসার সম্ভাবনা শতভাগ। এটা আপনাকে ভালো করে বুঝতে এবং জানতে হবে এবং কান খাড়া করে শুনতে হবে, তাহলে ইনশাল্লাহ মনে থাকবে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সালের আইন। কত সালের আইন? এটা হচ্ছে 2018 সালের আইন। কত নম্বর আইন? এটা হচ্ছে 63 নম্বর আইন হিসেবে এটা গণ্য হবে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আপনার বলতেছে যে এই মাদকের শ্রেণী বিভাগ 2-9 বলতেছে মাদকের শ্রেণী বিভাগ, অর্থাৎ মাদক 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। ক শ্রেণী, খ শ্রেণী, গ শ্রেণী। এখান থেকে একটা এমসিকিউ আসে, নিচের কোনটি ক শ্রেণী, খ শ্রেণী, গ শ্রেণী। ক শ্রেণীর মাদক নর্মালি আপনারা মনে রাখবেন যেগুলো একটু দামি মাদক, ঠিক আছে কিনা? দামি যেগুলো, যেমন আছে অ্যালকোহল, বিয়ার, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার একটু দাম দাম টাম বেশি আর কি, বিদেশিরা যারা এগুলো খায়, হ্যাঁ, এগুলো ক শ্রেণী। খ শ্রেণী হচ্ছে গাঁজা, গাঁজার পাতা, হ্যাঁ, এইগুলো হচ্ছে আপনার খ শ্রেণী। আর গ শ্রেণী কোনটা? গ শ্রেণী হচ্ছে ওই যে তাড়ি, পাসই, হ্যাঁ, নর্মাল একবার থার্ড ক্লাস শ্রেণীর যে মাদকগুলো আছে এগুলো, এগুলো হচ্ছে আপনার গ শ্রেণী। এই 3টে পয়েন্ট বললাম, 3টে পয়েন্ট একটু মনে রাখবেন। এখান থেকে একটা এমসিকিউ আসে, নিচের কোনটি ক শ্রেণী, নিচের কোনটি খ শ্রেণী, নিচের কোনটি গ শ্রেণী। একটা এমসিকিউ আসলেও আসতে পারে। আচ্ছা, এই আইনে ক্ষমতাপ্রাপ্ত পুলিশ অফিসার বলতে আহ, কোন পদের অফিসারকে বোঝাইছে? বলতেছে সাব ইন্সপেক্টর পদের পুলিশ অফিসারকে বোঝাইছে আর কি, ঠিক আছে কিনা? মাদকে সাব ইন্সপেক্টর পদের অফিসারকে বোঝাইছে। এরপরে বলতেছে যে এই আইনে চিকিৎসক বলতে কাদেরকে বোঝাইছে? 2-12-তে চিকিৎসক বলতে ডেন্টাল চিকিৎসক এবং মেডিকেল চিকিৎসক। এমসিকিউ কি? ডেন্টাল এবং মেডিকেল সবাই চিকিৎসক হিসেবেই বেসিক্যালি গণ্য হবে। 2-15-তে আপনাকে বলতেছে কন্ট্রোল ডেলিভারি। কন্ট্রোল ডেলিভারি কি ভাই? কন্ট্রোল ডেলিভারি হচ্ছে মাদকের অপরাধ সংগঠনে জড়িতদের শনাক্তকরণের উদ্দেশ্যে পরিচালিত বিশেষ তদন্ত কৌশল, যাতে কোনো মাদক দ্রব্য হওয়ার উৎস, বস্তু, উপাদান অথবা মিশ্রণের বেআইনি অথবা সন্দেহজনক চালানকে তদন্তের ক্ষমতা সম্পন্ন কোনো আইন প্রয়োগকারী সংস্থার জ্ঞাতসারে বা তত্ত্বাবধানে শেষ গন্তব্য পর্যন্ত পরিবহন, বিতরণ, হস্তান্তর করিতে দেওয়া, শেষ পর্যন্ত মাদকদ্রব্যের উৎস হতে গন্তব্য পর্যন্ত যাবতীয় কার্যক্রমে জড়িত সকল অপরাধীকে গ্রেপ্তার করা যায়। ব্যাস হইছে। সহজ কথা হচ্ছে কন্ট্রোল ডেলিভারি বলতে মূলত বোঝাচ্ছে মাদকের উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত, অর্থাৎ সর্বশেষ যে অপরাধী আছে তাকে গ্রেপ্তার, আইনের আওতায় আনার জন্য আহ, যে আইনানুগ প্রক্রিয়া, এটাই হচ্ছে মূলত কন্ট্রোল ডেলিভারি বা নিয়ন্ত্রণ বিলি। এগুলো কিছু আসবে না কিন্তু, জাস্ট একটু পড়তেছি এজন্যই, যাদের 4টে অপশন দেখলে আপনি বুঝতে পারেন যে পরবর্তী এমসিকিউ অপশনটা কি হবে। আচ্ছা, এই আইনে আপনার 19-এ বলতেছে প্রিকারসস কেমিক্যালস, অর্থ তফসিলে ক শ্রেণীর মাদক অংশের 8 নং ক্রমিকে উল্লেখিত এবং সময়ে সময়ে সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা সরকার কর্তৃক ঘোষিত সকল প্রিকারসস কেমিক্যালস, যাহা মাদকদ্রব্য উৎপাদনের উপাদান অথবা সরকার হিসেবে অপব্যবহৃত হতে পারে। এগুলো দরকার নাই এই আইনের। আচ্ছা, আপনার কার্যবিধি বলতে কোন কার্যবিধি কি বুঝাচ্ছে? এখানে ফৌজদারি কার্যবিধিকেই বেসিক্যালি আপনার বুঝাচ্ছে।
আচ্ছা, এই আইনের 2-24 বলতেছে বিয়ার। বিয়ার কাকে বলে ভাই? বিয়ার হচ্ছে মল্ট এবং হপ যোগে বিয়ার তৈরি হয়। এমসিকিউ, কি যোগে বিয়ার তৈরি হয়? তাহলে শোনেন ভাই, শুনলে আপনি ইনশাল্লাহ পারবেন। কি যোগে বিয়ার তৈরি হয়? বলতেছে মল্ট এবং হপস যোগে বিয়ার তৈরি হয়। এবং এখানে বলতেছে যে ব্রিওয়ারিতে প্রস্তুত ন্যূনতম 0.5% অ্যালকোহল যুক্ত পানীয় থাকে। তাহলে বিয়ারে কত পার্সেন্ট পানীয় থাকে? 0.5% অ্যালকোহল থাকে। কত? 0.5% হচ্ছে আপনার অ্যালকোহল থাকে। এনাফ। এখন আমরা চলে যাব এই আইনের 2-29, 30, 31, 32 এই অংশ থেকে রিটেনে প্রশ্ন আসতে পারে যে মাদক দ্রব্য কি, মাদক দ্রব্য অপরাধ কি, মাদকাসক্ত কি, মাদকাসক্ত নিরাময় কেন্দ্র কি। তাহলে 2-29 বলতেছে মাদক দ্রব্য অপরাধ, অর্থাৎ মাদক দ্রব্য কি? মাদক দ্রব্য বলতে এমন আহ, 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 জিনিসকে বোঝাচ্ছে যা সেবন করলে মানুষের দেহ, মন, মনের পরিবর্তন ঘটে, যা যার ফলে মানুষ অপ্রকৃতস্থ হয়, মানুষের জ্ঞান বুদ্ধি লোপ পায়, সেগুলো হচ্ছে মাদক দ্রব্য। 2-30 বলতেছে মাদক দ্রব্য অপরাধ, অর্থাৎ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে সংগঠিত যে কোনো অপরাধী মাদক দ্রব্য অপরাধ হিসেবেই গণ্য হবে। 2-31 মাদকাসক্ত, অর্থাৎ যে সকল ব্যক্তি শারীরিক বা মানসিকভাবে মাদক দ্রব্যের উপর নির্ভরশীল তাকেই মাদকাসক্ত বলা হয়। এমসিকিউ হতে পারে যে মাদকাসক্ত ব্যক্তি মানে শারীরিক ও মানসিক ভাবে, মূলত হচ্ছে এমসিকিউ কিভাবে শারীরিক এবং মানসিক ভাবে হচ্ছে মাদক দ্রব্যের উপর নির্ভরশীল। 2-32 মাদকাসক্ত নিরাময় কেন্দ্র, অর্থ এই আইনের অধীন সরকারি খাতে স্থাপিত বা ঘোষিত অথবা বেসরকারি খাতে অনুমোদিত কোনো মাদকাসক্তি নিরাময় কেন্দ্রকে বোঝাবে। কি বলতেছে? এই আইনের অধীন সরকারি খাতে স্থাপিত বা ঘোষিত অথবা বেসরকারি খাতে অনুমোদিত কোনো বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, অর্থাৎ মাদকাসক্তদের চিকিৎসার জন্য সরকারি ও বেসরকারি ভাবে অনুমোদিত যে নিরাময় কেন্দ্রগুলো রয়েছে তাকেই মাদকাসক্ত নিরাময় কেন্দ্র হিসেবে আখ্যায়িত করা হয়। যেমন আমাদের পুলিশের একটা আছে, নাম শুনছেন হয়তো, যে ওয়েসিস না কি যেন, এরকম একটা মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আছে। সুতরাং এইখান থেকে এই এই পয়েন্টগুলো একটু মনে রাখবেন বা মনে রাখার চেষ্টা করবেন। আশা করি ইনশাল্লাহ আসলে এগুলো পারবেন। এগুলো কঠিন না, এগুলো জাস্ট একটু মানে ভাষা ভাষা মনে রাখলেই হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনটা আমরা একটু ভালো করে দেখবো, যাতে প্রশ্ন আসলে ইনশাল্লাহ আমরা পারি বা একটু বুঝবো আর কি। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা চলে যাব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 5 ধারা, অর্থাৎ এইখানে বলতেছে এই আইনের প্রধান কার্যালয় কোথায় থাকবে? ঢাকায় থাকবে। এমসিকিউ, মাদকের প্রধান কার্যালয় কোথায়? জোরে বলেন, কোথায়? ঢাকায়। এরপরে বলতেছে মাদকের এই অধিদপ্তরের কার্যাবলী কি? কার্যাবলী হচ্ছে 6 ধারা। যেমন প্রবেশন কর্মকর্তা দায়িত্ব কর্তব্য 6 ধারা, ঠিক মাদকের যারা কাজ করে তাদের দায়িত্ব কর্তব্য কিন্তু 6 ধারায় আপনাকে বর্ণনা করছে। বলতেছে মাদক দ্রব্য হতে সৃষ্ট সম্ভাব্য ক্ষতির প্রক্রিয়া রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, মাদক দ্রব্য সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহের জন্য যে কোনো ধরনের গবেষণা ও জরিপ পরিচালনা করা, মাদক দ্রব্য উৎপাদন, সরবরাহ, ব্যবহার নিয়ন্ত্রণের সংক্রান্ত কাজ করা, মাদকাসক্তদের চিকিৎসা পুনর্বাসন সংক্রান্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, মাদকদ্রব্যের কুফল সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, মাদক সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার সহিত যোগাযোগ স্থাপন করা, উপরোক্ত দায়িত্ব পালন করার জন্য প্রয়োজনীয় যে কোনো ব্যবস্থা গ্রহণ করা। আর একটা বলতেছে সরকার কর্তৃক বিভিন্ন সময়ে অর্পিত দায়িত্ব কর্তব্যগুলো পালন করা। এখানে তারা তাদের বইয়ের ভাষায় বলছে, এখন তুমি পুলিশের চাকরি করে, আমরা পুলিশের চাকরি করি ভাই, মাদক সংক্রান্তে এই কার্যাবলীর এই মানে মাদক দ্রব্য অধিদপ্তরের কাজ কি? তো এটা নিজের মতো করেই কিন্তু লেখা যায়। যেমন আপনি পুলিশের চাকরি করেন, আপনার কাজটা কি? আপনি পুলিশের কাজ করেন, আপনার চাকরি করেন, আপনার কাজটা কি? তাহলে আপনার কাজ পুলিশ আইনের 23 ধারা। ঠিক তেমনি মাদক দ্রব্যে ইউনিটে যারা চাকরি করে তাদের কাজ কি? তাদের কাজ আছে এএনএস 6 ধারা। 1 নম্বর কাজ কি? বলতেছে মাদকের সম্ভাব্য মানে অপরাধ প্রতিরোধে যাবতীয় সম্পূর্ণ হচ্ছে আপনার কি করা? আপনাকে বলতেছে যে আপনার এই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা। 2 নম্বরে আপনাকে বলতেছে
যে এর ক্ষতিকর দিকগুলো মানুষকে সচেতন করা, মানুষের মাদকের কুফল সম্পর্কে বিভিন্ন মিটিং মিছিল সেমিনারের আয়োজন করা, তারপরে এর কুফল সম্পর্কে শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা। এরপরে বলতেছে মাদকদ্রব্য সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ স্থাপন করা। এরপরে বলতেছে দায়িত্ব পালন করার ক্ষেত্রে যাবতীয় কার্যাবলী সম্পাদন করা। এরপরে বলতেছে সরকার কর্তৃক মাদক সংশ্লিষ্ট বিষয়ে যে দায়িত্ব কর্তব্যগুলো আছে সেইগুলো সঠিকভাবে পালন করা। এই হচ্ছে মাদকের কাজ। তাহলে এটা নিজের মতো করেই বানায় লেখা যায়, তাই না? মানে বইয়ের মতো হতে হবে এরকম কোনো বিষয় না, জাস্ট মাদক রিলেটেড কথাবার্তা হলে গেলে। মাদকের জন্য বিভিন্ন কিন্তু মিটিং মিছিল সেমিনারের আয়োজন করে, কুফল সম্পর্কে অবগত করে, মাদকের কুফল সম্পর্কে পেপার পত্রিকায় প্রচার করা, ফেসবুকে প্রচার করা, তারপরে এর চাষাবাদ প্রতিরোধ করা, তারপরে হচ্ছে আপনার এই সরবরাহ বন্ধ করা, হ্যাঁ, মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা, সরকার কর্তৃক বিভিন্ন অনুমোদিত হচ্ছে আপনার এই কার্যক্রমগুলো পরিচালনা করা, এগুলোই মাদক অধিদপ্তরের কাজ। আচ্ছা, মাদকের মহাপরিচালক কয়জন থাকে? এমসিকিউ। মাদকের মহাপরিচালক থাকে হচ্ছে একজন, এবং তিনি অধিদপ্তরের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবেই গণ্য হবে। আর মহাপরিচালক সরকার কর্তৃক নিযুক্ত এবং তার চাকরির শর্তাদি সরকার কর্তৃক স্থিরকৃত হবে। অর্থাৎ সরকার একে নিয়োগ করে থাকে, এবং সরকার কর্তৃক হচ্ছে এটা, এই কার্যক্রমটা বেসিক্যালি আপনার গ্রহণ করা হয়ে থাকে। এই কথাটাই বেসিক্যালি এখানে বলতেছে। পুলিশের পদোন্নতি পরীক্ষার দু একটা প্রশ্ন মানে কমন, মনে করেন এএসআই দের এজাহারের প্রশ্ন থাকবেই, বা এফআইআর, বা আপনার এই আহ, অভিযোগপত্র যেটা। আবার এই মাদক, মানে আমরা তো এগুলো নিয়ে কাজ করি, তাই না? এই জন্য আমাদের এগুলো খুঁটিনাটি ত্রুটি বিচ্যুতি ছোটখাটো সব পরীক্ষায় কিন্তু আসার মতো, মানে ফাউল আইন পড়ে লাভ নাই। এবং যারা মানে ইসের কি কয় সাপ্লিমেন্টারি পরীক্ষা চিন্তা ভাবনা করতেছেন, তো অচিরেই শুনতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে কিনা? তো সবাই ভালো করে পড়েন, ভালো করে পড়েন, আমার কথাগুলো শোনেন ভাই, শোনেন, দেখবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে? শুধু পাশ করতে হবে, পাশ করতে পারলেই ইনশাল্লাহ ভালো কিছু হবে, কিন্তু পাশ না করতে পারলেই তো আপনার জন্য দুঃখ, এরকম সুযোগ কিন্তু আসবে না। আচ্ছা, তাহলে এখানে আপনাকে বলতেছে যে এই 8 ধারায় কর্মচারী নিয়োগ, অর্থাৎ মাদকে যারা চাকরি করে এই কর্মচারীগুলো সরকার নিয়োগ করবে বিজ্ঞপ্তির মাধ্যমে, বা সরকারি চাকরি যেভাবে নেয় ওইভাবে। তো দেখছে নিজে মাদকে চাকরির জন্য কিন্তু সরকার ইয়া দেয়, পত্রিকায় বিজ্ঞাপন দেয় কিন্তু, হ্যাঁ। যা হোক, 9 ধারা এবং 10 ধারা, এই দুটো এই দুটো ধারা এই দুটো ধারা হচ্ছে আপনার এই ক্ষেত্রে আমরা একটু দেখি। বলা হচ্ছে যে অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদক দ্রব্যের উৎপাদন ব্যবহার এগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদক দ্রব্য উৎপাদন প্রক্রিয়াজাতকরণ এগুলো নিষিদ্ধ। এগুলো আমদানি রপ্তানি প্রক্রিয়া বহন সংরক্ষণ কিছু করতে পারবেন না, বিক্রি করতে পারবেন না, সেবন করতে পারবেন না। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার পৃষ্ঠপোষকতা বা মিথ্যা দোষারোপ ঘোষণা আপনার করা যাবে না। এরপরে আপনাকে তবে এখানে বলতেছে যে 3 উপধারায় বলতেছে, 1 ও 2 উপধারায় যাই থাকুক না কেন, মাদক দ্রব্য অথবা উদ্ভিদ অথবা পিকারসেস কেমিক্যালস কোনো আইনের অধীনে অনুমোদিত ওষুধ প্রস্তুতে, শিল্পে ব্যবহার, চিকিৎসা, তাহলে ওষুধ প্রস্তুতে ব্যবহার করা যাবে, শিল্পে ব্যবহারের চিকিৎসার ব্যবস্থা করা যাবে, বৈজ্ঞানিক গবেষণায় করা যাবে, মহাপরিচালক কর্তৃক অনুমোদিত কোনো বৈধ কার্যক্রমের জন্য প্রয়োজন হলে এই আইনের অধীনে প্রদত্ত সকল মাদকদ্রব্য উৎপাদন, বহন, সংরক্ষণ, হস্তান্তর সবকিছু আপনি করতে পারবেন। তাছাড়া সরকারি কর্মচারী তার দায়িত্ব পালন করার সময় যুক্তিসঙ্গতভাবে যথাযথ এবং বৈধ কাগজপত্র এবং দালিলাতি প্রমাণের ভিত্তিতে তফসিলে উল্লেখিত বস্তু আপনার বহন করতে পারবে, বা হচ্ছে আপনার সংরক্ষণ করতে পারবে, গুদামজাত করতে পারবে, প্রদর্শন করতে পারবে, অর্পণ করতে পারবে, গ্রহণ করতে পারবে, প্রেরণ করতে পারবে, নিলামকরণ করতে পারবে, নিয়ন্ত্রণ বিলিবন্দেজ ইত্যাদি কার্যক্রমে এই ধারার কোনো কিছু প্রযোজ্য হবে না। নিয়ন্ত্রণ বিলিবন্দেজ, ঠিক আছে কিনা? আচ্ছা,
যাও হলো, এই এই কথাগুলো এখানে বলতেছে। আর 9-এর 5টা একটু দেখবেন, 9-এর 5 উপধারা একটু গুরুত্ব আছে। সেখানে বেসিক্যালি আপনাকে বলতেছে যে সেখানে বেসিক্যালি আপনাকে বলতেছে যে এই যে আহ, যাত্রী পরিবহনে নিয়োজিত কোনো জলযান, জলযান মানে তো বোঝেন, মনে করেন লঞ্চ, আকাশযান মানে বিমান, অথবা স্থলযানে জরুরি চিকিৎসার প্রয়োজনে চিকিৎসকের নিয়ন্ত্রণে রক্ষিত প্রাথমিক চিকিৎসা বাক্সে যদি থাকে, সরকার কর্তৃক সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত পরিমাণ ওষুধ হিসেবে ব্যবহার যোগ্য মাদকদ্রব্য সংরক্ষণ, বহন, পরিবহন, প্রয়োগ ও ব্যবহার করার ক্ষেত্রে এই ধারার কোনো কিছুই প্রযোজ্য হবে না। অর্থাৎ এই যে নৌকায়, জাহাজে, হ্যাঁ, স্থলপথে, নৌপথে, জলপথে, আকাশপথে আপনি চিকিৎসকের নিয়ম অনুযায়ী কি করতে পারবেন, কিছু মাদক ব্যবহার বা পরিবহন করতে পারবেন। এটা আইনে কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না। এটা হচ্ছে 9-এর 5 উপধারায় বলতেছে। 10 ধারায় অ্যালকোহল উৎপাদন সম্পর্কে বিধিনিষেধ, অর্থাৎ অ্যালকোহল তো আপনি উৎপাদন, এটা আপনি করতে পারবেন না, তাই না? তবে এখানে বলতেছে যে এই আইনের বিধান প্রতিপালন করার জন্য সরকার কর্তৃক সরকারি সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করার সময় এই সবগুলো পরিবহন, হস্তান্তর, সংরক্ষণ, উৎপাদন, হ্যাঁ, প্রক্রিয়াজাতকরণ, প্রেরণ, গ্রহণ, হস্তান্তর সবই করতে পারবে, কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না। 9 ধারা 10 ধারা থেকে প্রশ্ন আসলে একটু ইজি পিজি হবে। জাস্ট আসলে এইভাবে একটু লিখে দেবেন যে মাদক কখন বহন করা যায়, সরকারি কর্মচারী বহন করতে পারে কিনা, কার অনুমতি নিয়ে মাদক আকাশপথে, স্থলপথে ব্যবহার করা যায়, এই টাইপের প্রশ্ন এখান থেকে আসতে আসতে পারে। রিটেনের জন্য 11 ধারা অনেক গুরুত্বপূর্ণ, এটা মুখস্থ করবেন। 11 ধারা যে অ্যালকোহল পানের সম্পর্কে সাধারণ বিধিনিষেধ কি। অ্যালকোহল, অ্যালকোহল পানের সম্পর্কে সরকারের বিধিনিষেধ গুলো কি। অ্যালকোহল তো বলতেছে যে পারমিট ব্যতীত কোনো ব্যক্তি অ্যালকোহল পান করতে পারবে না, সহজ কথা। 11-এর 1 উপধারায় বলতেছে যে পারমিট ব্যতীত কোনো ব্যক্তি অ্যালকোহল পান করতে পারবে না, তবে চিকিৎসার প্রয়োজনে সিভিল সার্জন সরকারি আহ, অথবা সরকারি মেডিকেল কলেজের অনন্য অর্থাৎ সর্বনিম্ন কোনো সহযোগী অধ্যাপকের লিখিত ব্যবস্থাপনা ব্যতীত কোনো মুসলমানকে অ্যালকোহল পান করতে দেওয়া যাবে না। তাহলে আহ, তাহলে এখানে কি বলতেছে যে পারমিট ব্যতীত কোনো অ্যালকোহল পান করতে পারবে না। চিকিৎসার প্রয়োজনে সিভিল সার্জন অথবা সরকারি মেডিকেল কলেজের সর্বনিম্ন বা অনন্য একজন এই সহযোগী অধ্যাপকের লিখিত ব্যবস্থাপনা ব্যতীত কোনো মুসলমানকে অ্যালকোহল পান করতে পান করবে না, বা পারমিট প্রদান পান করার জন্য পারমিট প্রদান করা যাবে না। এ হলো 11-এর 1-এ বলতেছে যে পারমিট ব্যতীত অ্যালকোহল পান করতেই পারবে না, এবং চিকিৎসার প্রয়োজনে সিভিল সার্জন অথবা এই, সহযোগী অধ্যাপকের অনুমতি ব্যতীত অ্যালকোহল পান করতে দেওয়া যাবে না। 2-এ বলতেছে যে মুসি মেথরডোম চা শ্রমিক ক্ষুদ্র নিগোষ্ঠী তাড়ি ও পচই পান করার ক্ষেত্রে, তাহলে কারা, মুসি মেথরডোম, তারপরে চা শ্রমিক ক্ষুদ্র নিগোষ্ঠী, তাড়ি ও পচই, লিখে রাখো বইতে, তাড়ি ও পচই গ শ্রেণীর মাদক। কত? তাড়ীয় পচই হচ্ছে গ শ্রেণীর মাদক, লিখে রাখেন, পরবর্তীতে পড়তে গেলে এটা রিভিশন হয়ে যাবে না। তাড়ীয় পচই হচ্ছে গ শ্রেণীর মাদক, ঠিক আছে? তাহলে মুসি মেথরডোম চা শ্রমিক ক্ষুদ্র নিগোষ্ঠী কর্তৃক তাড়ীয় পচই পান করার ক্ষেত্রে এবং রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি পার্বত্য জেলাসমূহ ও অন্যান্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠী কর্তৃক ঐতিহ্যগতভাবে প্রচলিত অথবা প্রস্তুতকৃত মদ পান করার ক্ষেত্রে উপধারা 1-এর বিধান কোনো কিছুই প্রযোজ্য হবে না। তার মানে মুসি মেথড ক্ষুদ্র নৃগোষ্ঠী, তারপরে চা শ্রমিক, হ্যাঁ, তাড়ীয় পচই পান করার ক্ষেত্রে এবং রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এই 3 জেলায় এবং অন্যান্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠী কর্তৃক ঐতিহ্যগতভাবে প্রচলিত ও প্রস্তুতকৃত মদ পান করার ক্ষেত্রে উপধারা 1-এর কোনো বিধানই আছে আপনার প্রযোজ্য হবে না। এই কথা আপনাকে বলতেছে এই 11-2 উপধারায়। আমার বইতে এটা হচ্ছে 1351 পেজ ভাই। এখন তোমার বইয়ের সাথে তো আমার নাও মিলতে পারে, সব হ্যান্ডবুক কিন্তু একরকম না, উল্টো পাল্টা দেয়া আছে, ঠিক আছে? তাহলে 11-1, 11-2 উপধারা চলে গেল। 11-3 উপধারা 1-এ যাই থাকুক, 11-3 উপধারায়
বলতেছে একে যাই থাকুক না কেন, লাইসেন্স প্রাপ্ত বারে বসে বিদেশি এবং পারমিটধারী দেশীয় নাগরিকগণ অ্যালকোহল পান করতে পারবে। তাহলে কি বারে বসে? লাইসেন্স প্রাপ্ত বারে বসে বিদেশি ও পারমিটধারী দেশীয় নাগরিকগণ অ্যালকোহল পান করতে পারবে। এবং কূটনৈতিক পাসপোর্টধারী বিদেশি নাগরিক, শুল্ক কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পাসধারী, তাহলে কূটনৈতিক পাসপোর্টধারী বিদেশি নাগরিক, ঠিক আছে কিনা, নাগরিকরা শুল্ক কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পাস বইধারী অথবা প্রচলিত ব্যাগেজ রুলস দ্বারা স্বীকৃত ব্যক্তির ক্ষেত্রে, প্রচলিত ব্যাগেজ রুল দ্বারা স্বীকৃত ব্যক্তির ক্ষেত্রে অ্যালকোহল আমদানি রপ্তানি করায় বহন সংরক্ষণ পানের ক্ষেত্রে কোনো বিধিবিধান প্রযোজ্য হবে না। আর সারি বলতেছে অ্যালকোহল সংক্রান্ত সকল শুল্কমুক্ত কার্যক্রম এই আইনের অধীনে প্রদত্ত লাইসেন্স বলে সম্পাদিত হবে। অর্থাৎ অ্যালকোহল সংক্রান্ত সকল শুল্কমুক্ত কার্যক্রম এই আইনের অধীনে প্রদত্ত যে লাইসেন্স আছে, লাইসেন্স বলেই আপনার সংরক্ষিত হবে। তাহলে এটা আমি একটু আবার বলি, রিটেনের জন্য এই ধারাটা গুরুত্বপূর্ণ, দাগায় রাখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমার সাথে শুনেও আছে দেখবেন। এখানে বলতেছে অ্যালকোহল পানের সাধারণ বিধিনিষেধগুলো কি। আপনি লিখবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর 11-1 উপধারা মোতাবেক বলা হচ্ছে যে আপনার এই পারমিট ব্যতীত কোনো ব্যক্তি অ্যালকোহল পান করতে পারবে না। হ্যাঁ, এরপরে বলতেছে যে আহ, চিকিৎসার ক্ষেত্রে আহ, সরকারি মেডিকেলের সহযোগী অধ্যাপক আহ, বা কোনো চিকিৎসকের লিখিত অনুমতি ব্যতীত কোনো মুসলমানদেরকে অ্যালকোহল পান করতে দেওয়া যাবে না। তারপরে 11-2 উপধারায় বলতেছে মুসি মেথড ডোম ক্ষুদ্র নিগোষ্ঠী চা শ্রমিক, হ্যাঁ, আহ, কি করতে পারবে আপনার এই চা শ্রমিক, বলা হচ্ছে যে আপনার তাড়ীয় পশুই পান করার ক্ষেত্রে কোনো বিধিবিধান প্রযোজ্য হবে না। এরপরে বলতেছে যে এই খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি আহ, এই অঞ্চলের যে ক্ষুদ্র নিগোষ্ঠীরা আছে, ঐতিহ্যগতভাবে তাদের অনুষ্ঠানে এইগুলো পান করলে এটা কোনো অপরাধ হবে না। এই হলো 1 উপধারা এবং 2 উপধারা। 3 উপধারা, উপধারা বলতেছে যে 1 উপধারা যাই থাকুক না কেন, বিদেশি বা নাগরিক লাইসেন্স প্রাপ্ত বারে বসে এবং দেশীয় পারমিটধারী ব্যক্তিগণ বারে বসে অ্যালকোহল পান করতে পারবে, কোনো অপরাধ হবে না। এরপরে 3 উপধারা, এটা হচ্ছে আপনাকে বলতেছে হচ্ছে খতে বলতেছে যে কূটনৈতিক পাসপোর্টধারী বিদেশি নাগরিকরা শুল্ক কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পাস বইধারী অথবা প্রচলিত ব্যাগেজ রুল দ্বারা স্বীকৃত ব্যক্তির ক্ষেত্রে অ্যালকোহল আমদানি রপ্তানি করায় বহন সংরক্ষণ অথবা পানের বিষয়ে কোনো বিধানগুলো প্রযোজ্য হবে না। এই হচ্ছে 11 ধারা। 11 ধারাটা দাগায় রাখেন, রিটার্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে অ্যালকোহল পানের সাধারণ বিধিনিষেধগুলো কি। 12 ধারায় এমসিকিউ গুরুত্বপূর্ণ, মাদক দ্রব্য ব্যবস্থাপনা প্রদানের সম্পর্কে সাধারণ বিধিনিষেধ, অর্থাৎ চিকিৎসক ব্যতীত অন্য কোনো ব্যক্তি কোনো মাদক দ্রব্যের চিকিৎসার ব্যবস্থাপনা করতে পারবে না। অর্থাৎ একমাত্র চিকিৎসক, এমসিকিউ কে করবে ভাই? একমাত্র চিকিৎসক অ্যালকোহল, আপনি মাদক পান করবেন কি করবেন না তার ব্যবস্থাপনা বা নির্দেশনা দিতে পারবে। অন্য কোনো ব্যক্তির দেয়ার কিন্তু আইনগত ক্ষমতা বা অধিকার কিন্তু এখানে তার নাই। আচ্ছা, এরপরে আমরা 13 ধারার একটা এমসিকিউ দেখব যে পারমিট, লাইসেন্স অথবা পারমিট একাধিক ক্রমে 3 বছর নবায়ন না করা হলে পুনরায় উহা কিন্তু আর নবায়ন করা যাবে না। আপনার মদ খাল লাইসেন্স আছে, তাহলে এই লাইসেন্স যদি একাধিক ক্রমে কত বছর, এমসিকিউ জোরে বলেন, 3 বছর, মেয়াদ উত্তীর্ণ হওয়ার 3 বছর যদি আপনি নবায়ন না করেন, পরবর্তীতে এটা কিন্তু আর কি করা যাবে না, নবায়ন করা যাবে না। এই কথাই আপনাকে বলতেছে এই আইনের 13 ধারা। জোরে বলেন কত? 3 বছর, একাধিক ক্রমে 3 বছর কি না করলে, নবায়ন না করলে পুনরায় এটা কিন্তু আর নবায়ন করা যাবে না। তত ধারা দরকার নাই, 15 ধারা দেখি। লাইসেন্স ইত্যাদির শর্তভঙ্গের বিরুদ্ধে শাস্তি। লাইসেন্স অর্থাৎ যে ব্যক্তি লাইসেন্সের শর্ত লঙ্ঘন করবে তার শাস্তি কি, এই কথাটাই আপনাকে বলতেছে এই আইনের 15 ধারা। যেমন সড়ক পরিবহন আইনের 12 ধারায় আপনাকে বলতেছে যে লাইসেন্সের শর্ত লঙ্ঘন করলে কি শাস্তি হয়। সড়কের কত? 12, মাদকের কত? 15, ঠিক আছে কিনা। বলতেছে যে কোনো ব্যক্তি লাইসেন্সের শর্ত লঙ্ঘন করলে ও মাদকদ্রব্য সংশ্লিষ্ট কোনো অপরাধ করলে প্রথমবার অপরাধের জন্য 1 লক্ষ টাকা জরিমানা দিয়ে এই অপরাধের আপোষ নিষ্পত্তি করা যাবে। তবে
দ্বিতীয়বার যদি কোনো ব্যক্তি এই সেম অপরাধ করে, তার লাইসেন্স, পারমিট বা পাস এটা বাতিল করে দেওয়া যাবে। লাইসেন্স, পারমিট অথবা পাশের শর্ত ভঙ্গজনিত অভিযোগে যদি কোনো ব্যক্তি দখল হতে বাজেয়াপ্তযোগ্য বস্তু জব্দ করা হয় এবং উক্ত ব্যক্তির অভিযোগটি যদি নিষ্পত্তি করা হয় এবং উক্ত ব্যক্তি যদি মাদকদ্রব্য বস্তু সংরক্ষণের জন্য আইনগতভাবে বৈধ অধিকার প্রাপ্ত হয়, সেই ক্ষেত্রে আটককারী অফিসার তার নিয়ন্ত্রণকারী অফিসারের অনুমোদন ক্রমে মাদকদ্রব্য বাজেয়াপ্ত না করে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে বাজার মূল্য নির্ধারণ করে জরিমানা করবে এবং তার অনুকূলে এটা হস্তান্তর করবে এবং আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে আপনাকে জমা রাখতে হবে। এই হলো 15 ধারা। অর্থাৎ মাদকের লাইসেন্সের শর্ত লঙ্ঘন করলে প্রথমবার হচ্ছে আপনাকে 1 লক্ষ টাকা জরিমানা দিয়ে এটার আপোষ নিষ্পত্তি করতে হবে, এবং দ্বিতীয়বার অপরাধ করলে আপনার মাদকের লাইসেন্স, পারমিট, পাস এটা আপনার বাতিল হয়ে যাবে। ঠিক আছে কিনা? এবং এখানে বলতেছে যে কোনো ব্যক্তি যদি বৈধ মাদক ব্যবসায়ী হয়ে থাকে, মানে লাইসেন্সধারী বা পারমিটধারী, সেই ক্ষেত্রে মাদক যিনি আটক করতেছেন অবৈধ এই মানে লাইসেন্স শর্ত লঙ্ঘন করা যে মাদক যে ব্যক্তি ব্যবহার করেছে তার জন্য, সেই ক্ষেত্রে আহ প্রচলিত বাজার যে মূল্য আছে সে বাজার মূল্য ধরিয়ে তার কাছ থেকে টাকা আদায় করতে হবে এবং তাকে মাদক বিক্রির অনুমতি দিতে হবে। ওই ওই অবৈধ আপনার দোকানে 5 বোতল ফেন্সিডিল রাখার কথা, আপনি রাখছেন 50 বোতল, তাহলে এটা অপরাধ। এবং এখানে একটা জিনিস বলতেছে যে উম, এই যে যে টাকা আদায় করলেন, এই আদায়কৃত টাকা সরকারি কোষাগারে আপনার জমা রাখতে হবে। 16 ধারা এবং 17 ধারা, লাইসেন্স ইত্যাদি বাতিল, হ্যাঁ, এবং সাময়িকভাবে স্থগিত। মানে এখানে বলতেছে যে এই আইনের অধীনে কোনো ব্যক্তির লাইসেন্স যদি আপনার বাতিল হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার 30 দিনের মধ্যে হচ্ছে আপনাকে আপিল করতে হবে। এমসিকিউ কয়দিন? 30 দিন। এবং কার কাছে আপনি আপিল করবেন বলতেছে, আদেশটা যদি মহাপরিচালকের নিচের কেউ করে তাহলে মহাপরিচালকের কাছে আপিল করতে হবে, এবং আপিলটি যদি আদেশটি যদি মহাপরিচালক নিজে করে, সেই ক্ষেত্রে সরকারের কাছে আপনাকে আপিল করতে হবে, এবং সরকারের কাছ থেকে যে রায় আসবে সেই রায় চূড়ান্ত রায় হিসেবেই গণ্য হবে। একটা এমসিকিউ গুরুত্বপূর্ণ, কতদিনের মধ্যে আপিল করতে হবে এমসিকিউ, সেটা হচ্ছে আপনার এই 30 দিনের মধ্যে হচ্ছে আপনাকে আপিল করতে হবে। আর আপিলটা কার কাছে করতে হয় সেটা তো বললামই। লাইসেন্স স্থগিতকরণ অর্থাৎ 17 ধারা, লাইসেন্স, পারমিট অথবা পাস প্রদানকারী কোনো অফিসারের নিকট যদি মনে হয় যে তৎকর্তৃক প্রদত্ত কোনো লাইসেন্স, পারমিট অথবা পাসের শর্তাবলী যথাযথভাবে পালন হচ্ছে না, তাহলে 60 দিনের জন্য এই মাদকের লাইসেন্স স্থগিত করা যায়। এমসিকিউ, কয় দিনের জন্য স্থগিত করা যায় ভাই? 60 দিনের জন্য হচ্ছে আপনার এটা স্থগিত করা যায়। আদেশটা যদি মহাপরিচালকের অধস্তন কেউ হয়ে থাকে, তাহলে এই মহাপরিচালক কাছে আপিল করতে হবে, আর মহাপরিচালক করলে সরকারের কাছে আপিল করতে হবে। সরকার যে রায় দেবে সেই রায় চূড়ান্ত রায় হিসেবেই বেসিক্যালি গণ্য হবে। তাহলে 16 এবং 17 এখান থেকে রিটেনে প্রশ্ন আসতে পারে এভাবে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মাদকের লাইসেন্স বাতিল এবং স্থগিত করা হলে তার পুনরুদ্ধারের আইনগত প্রক্রিয়া কি? তাহলে তার পুনরুদ্ধারের আইনগত প্রক্রিয়া 16 এবং 17 ধারায় বলতেছে 30 দিনের মধ্যে আপনাকে আপিল করতে হবে। কার কাছে পারবেন? মহাপরিচালক। মহাপরিচালক মানে সরকার। এভাবে মানে আপনাকে লিখতে হবে, পারবেন এগুলো। 18, কোনো ব্যক্তি ধারা 39 ব্যতীত অন্য কোনো ধারায় দণ্ডপ্রাপ্ত হলে কোনো আগ্নেয়াস্ত্র যানবাহনের লাইসেন্স প্রদান করা যাবে না এবং তার অনুরূপ কোনো লাইসেন্স থাকলে তা বাতিল করতে হবে। অর্থাৎ এই আইনের 39 ধারা এখানে পাবলিকের কথা বলে নাই। 39 ধারায় আপনাকে বলতেছে সরকারি কর্মকর্তা কর্মচারী বা মাদকের যারা তল্লাশি যারা করে, মাদক অধিদপ্তরের কোনো ব্যক্তি, যদি একটা প্রশ্ন আসে যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মাদক দ্রব্য অধিদপ্তরে কর্মরত ব্যক্তির কোন অপরাধের শাস্তির বিধান আছে মাদক আইনে, তখন আপনি সারা বই খুঁজেও কিন্তু পাবেন না। 39 ধারায় আছে। অর্থাৎ 39 ধারায় সরাসরি তাদের কথা বলে নাই, আবার আমাদের কথাও বলে নাই, মানে পুলিশের কথাও কিন্তু কয় নাই। ওখানে বলতেছে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যারা হয়রানিমূলক তল্লাশ করবে, সম্পত্তি আটক করবে, কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করবে, করে কারা? এটা আমরা করি। আর কারা করে? কারা হচ্ছে মাদক দ্রব্যের ব্যক্তিরা করে। তাহলে যদি এটা হয়রানিমূলক হয়ে থাকে, সেই ক্ষেত্রে 1 বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা বিশেষ দণ্ডের বিধান এখানে রাখা হয়েছে। পরীক্ষা হবে 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 ইনশাল্লাহ।
যদি এরকম হয় যে পরীক্ষা 15 দিনের মধ্যে এমসিকিউ রিটেন হয়ে যাবে, তাহলে আপনি কি আপনার প্রস্তুতি কেমন বলেন? যদি আপনার ইয়া আসে যে আগামী 20 তারিখে বা 15 তারিখে পরীক্ষা বা 12 তারিখে পরীক্ষা, হুম, তাহলে কেমনটা লাগবে এখন? আলহামদুলিল্লাহ। 24 ঘন্টা পড়েন, 24 ঘন্টা, ঠিক আছে কিনা? আমিও ইনশাল্লাহ পড়ার চেষ্টা করতেছি, আল্লাহ ভরসা। আমরা যদি এই 2 মাস কষ্ট করি, বাকি মাসগুলো সামনে বছর ভালো কাটবে বা মনটা প্রফুল্ল থাকবে, এত কষ্ট করা লাগবে না। আর যদি না পড়াশোনা না করেন, তাহলে কিন্তু নিজের দুঃখ নিজেই বয়ে আনছি আমরা, ঠিক আছে? একটু ভালো করে পড়েন, মোবাইল টিপা টিপি করা যাবে না, ছুটি দেওয়া যাবে না, তারপরে কোথাও বসে আড্ডা দেওয়া যাবে না, কারোর সাথে বেশি কথা বলা যাবে না। চুপচাপ আপনাকে শুধু পড়তে হবে, চুপচাপ পড়তে হবে। এই প্রয়োজন ছাড়া কারো ফোন রিসিভ করবেন না, কারোর সাথে কথাই বলবেন না, কারোর সাথে খোশ গল্প করার সময় দেওয়া যাবে না, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? আচ্ছা, 18 ধারায় যে বিষয়টা বলছে যে 39 ধারা ব্যতীত অন্য কোনো ধারায় যদি দণ্ডপ্রাপ্ত হয়, তাহলে তাকে মাদক দ্রব্যের এবং আগ্নেয়াস্ত্রের যানবাহনের যে লাইসেন্স, এটা কিন্তু আপনার তাকে দেয়া যাবে না। এটা এই বিষয়টা একটু গুরুত্ব আছে। অর্থাৎ এখানে বলতেছে, যদি কোনো ব্যক্তি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কি হয়, দণ্ডপ্রাপ্ত হয়, তাহলে তার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স এবং যদি যানবাহনের লাইসেন্স, এটা কিন্তু তাকে দেয়া যাবে না। এবং যদি থেকে থাকে তার, সেগুলো বাতিল বলে গণ্য হবে। 2 উপধারা 1-এর অধীন কোনো লাইসেন্স বাতিল হলে তিনি অথবা ক্ষেত্রমতে তত্ত্বাবধায়ক অথবা অভিভাবক লাইসেন্স বাতিল হওয়ার 15 দিনের মধ্যে লাইসেন্স প্রদানকারী অফিসার নিকটতম থানায় জমা প্রদান করবে। এবং যদি লাইসেন্সটি আগ্নেয়াস্ত্রের জন্য হয়, তাহলে আগ্নেয়াস্ত্রটি তৎসহ জমা প্রদান করতে আপনার হবে, ঠিক আছে কিনা? অর্থাৎ এমসিকিউটা গুরুত্বপূর্ণ, যে কতদিনের মধ্যে লাইসেন্সের এই আগ্নেয়াস্ত্রটি জমা দিতে হবে কর্তৃপক্ষের কাছে। 15 দিনের মধ্যে। আর পিআরবিতে হচ্ছে লাইসেন্স বাতিল হয়ে গেলে 14 দিনের মধ্যে জমা দিতে হয়। পিআরবিতে বলতে 14 দিন, ঠিক আছে, মনে রাখবেন। পিআরবিতে বলতেছে 14 দিনের মধ্যে জমা দিতে হয়, ঠিক আছে? আচ্ছা, 19 ধারা গত বছর পরীক্ষায় আসছিল। এবছর, গত বছর আসছিল কনস্টেবলদের, এবছর কিন্তু আসতে পারে। কাদের আসতে পারে? আসতে পারে হচ্ছে আপনার এসআই এএসআই দের আসতে পারে, ঠিক আছে? বলতেছে যে মহাপরিচালকের অনুমোদন ব্যতীত লাইসেন্স প্রাপ্ত কোনো মদের দোকান বা পানশালা বন্ধ করা যাবে না। ভালো করে বুঝেন, বলতেছে মহাপরিচালকের অনুমোদন ব্যতীত লাইসেন্স প্রাপ্ত কোনো বারের দোকান বন্ধ করা যাবে না। তবে শর্ত থাকে যে জেলা ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনার যদি এই মর্মে সন্তুষ্ট হন, তার অধীনে কোনো নিয়ন্ত্রণাধীন এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার্থে মাদকের দোকান বন্ধ করার প্রয়োজন, তাহলে লিখিত আদেশ দ্বারা অনধিক 30 দিনের জন্য মাদকের দোকান বা পানশালা বন্ধ করা যাবে। হ্যাঁ, 19-এর 1-এ এই কথা বলতেছে। 19-এর 2 উপধারায় বলতেছে, বিশেষ জরুরি পরিস্থিতিতে মহাপরিচালকের পূর্ব অনুমোদন ক্রমে এর মেয়াদ আরো 30 দিন পর্যন্ত বৃদ্ধি করা যাবে। 3 উপধারায় বলতেছে যে 1 ও 2-এর অধীনে জারিকৃত আদেশের অনুলিপি অবিলম্বে মহাপরিচালকের নিকট তার অবগতির জন্য প্রেরণ করতে হবে। এই হলো 19-এর 1, 2, 3। রিটেনে প্রশ্ন আসবে এটা, যে মাদকদ্রব্য দোকান বন্ধের পদ্ধতি কি। তাহলে লাইসেন্স প্রাপ্ত মদের দোকান বা অ্যালকোহলের দোকান আপনি বন্ধ করতে পারবেন না মহাপরিচালকের অনুমতি ছাড়া। তবে আপনার পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট তার আইন শৃঙ্খলা রক্ষার্থে তার এলাকার মাদকের দোকান লিখিত আদেশ দ্বারা অনধিক 30 দিনের জন্য বন্ধ করে দিতে পারবেন। এবং আহ 2 উপধারায় বলতেছে যে 2 উপধারা মোতাবেক আপনার বলতেছে যে মহাপরিচালকের পূর্ব অনুমোদন ক্রমে এর মেয়াদ আরো 30 দিন বৃদ্ধি করা যাবে। আর 3-এ বলতেছে যে 1 ও 2-এর অধীনে জারিকৃত আদেশের অনুলিপি অনতিবিলম্বে মহাপরিচালকের নিকট আপনার প্রেরণ করতে হবে। হ্যাঁ, তাহলে রিটার্নের প্রশ্ন এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মাদক দ্রব্যের দোকান বন্ধের প্রক্রিয়া বা পানশালা
পরীক্ষা আসলো পানশালা, তখন কিন্তু ভুল করা যাবে না। দোকান এবং পানশালা একই কথা, অর্থাৎ এই বন্ধের প্রক্রিয়ার কথা এখানে বেসিক্যালি আপনার বলছে। এই হচ্ছে আপনার 19 ধারা। 19 ধারাটা আশা করি আপনারা বুঝছেন এবং এটা আসতে পারে। 20 ধারা হচ্ছে মাদক দ্রব্য অপরাধ প্রতিরোধে ক্ষমতা। মাদক দ্রব্য অপরাধ প্রতিরোধে ক্ষমতায় 20 ধারা থেকে 30 ধারা পর্যন্ত নর্মালি যে ধারাগুলো আছে, এই ধারা হচ্ছে মাদক দ্রব্য অপরাধ প্রতিরোধে ভূমিকা। যেমন পুলিশ আইনে পুলিশের অপরাধ প্রতিরোধে ভূমিকা কার্যবিধির 149 থেকে 153, ঠিক তেমনি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভূমিকা হচ্ছে এই 20 ধারা থেকে। 20 ধারা থেকে আপনার এই কত, এই মনে করেন যে 29, 30, 31, 32, 33, 35 ধারা পর্যন্ত আছে প্রতিরোধে ভূমিকা। এগুলো সংক্ষিপ্ত ছোট ছোট সূচির মতো লিখে দিলি প্রতিরোধে কি কি ভূমিকা আছে সবই আপনি পারবেন। যাই হোক, আমরা 20 ধারাটা দেখি। 20 ধারাটা হচ্ছে যে মহাপরিচালক অথবা তার নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত বিশেষ কোনো ব্যক্তি ওই যে দোকানে প্রবেশ করতে পারবে, মানে দোকান প্রবেশের ক্ষমতা কে কোথায় কখন প্রবেশ করতে পারবে, বাজেয়াপ্ত করে মাদক দ্রব্য পেলে এগুলো জব্দ করতে পারবে, জরিমানা আদায় করতে পারবে। এই কথাই আপনাকে বলতেছে বেসিক্যালি হচ্ছে আপনার 20 ধারা। এবং দোকানের সকল মানে মানে রেজিস্টার এগুলো পর্যালোচনা করতে পারবে, সরঞ্জামাদি পরীক্ষা করতে পারবে। হ্যাঁ, তারপরে ত্রুটিপূর্ণ প্রাপ্ত হলে এগুলো হচ্ছে জব্দ করতে পারবে। কে পারবে? মহাপরিচালক অথবা তার নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ব্যক্তি। এখানে কিন্তু পুলিশের কথা ডাইরেক্ট বলে নাই। মানে দোকান তল্লাশি, এক কথায় দোকান তল্লাশি হচ্ছে আপনার 20 ধারা। হ্যাঁ, 21 ধারা হচ্ছে প্রকাশ্য স্থান ইত্যাদিতে আটক এবং গ্রেপ্তারের ক্ষমতা। প্রকাশ্য স্থান, একজন ব্যক্তি মাদক নিয়ে যাচ্ছে, তাহলে তাকে যে আপনি আটক তল্লাশি করবেন, এর আইনগত ভিত্তি হচ্ছে 21 ধারা। সেন্ট মার্টিন গাড়িতে মাদক আসতেছে, সেন্ট মার্টিন গাড়ি তল্লাশি করবেন, এর আইনগত ভিত্তি হচ্ছে এর 21 ধারা। ঠিক আছে কিনা? তাহলে যদি কোনো ক্ষমতাপ্রাপ্ত অফিসার এইরূপ বিশ্বাসের কারণ থাকে যে প্রকাশ্য স্থানে অথবা কোনো চলাচলকারী যানবাহনে, হ্যাঁ, মাদক আছে, সেই ক্ষেত্রে তার কারণ লিপিবদ্ধ করে এই গাড়ি ঘোড়া কি করতে পারবে? তল্লাশি করতে পারবে এবং জব্দ করতে পারবে। মাদকদ্রব্য অপরাধ সংগঠনকারী অথবা সংগঠনে উদ্যত কোনো ব্যক্তি রয়েছে, তাহলে তার অনুরূপ বিশ্বাস কারণ লিপিবদ্ধ করে তিনি তাকে আটক করতে পারবে, তল্লাশি করতে পারবে এবং দলিল দস্তাবেজ প্রাপ্ত হলে এগুলো হচ্ছে আপনার আটক করবে। এই হচ্ছে আপনার 21 ধারা। তাহলে 21 ধারা থেকে রিটেনে প্রশ্ন আসতে পারে যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে গাড়ি তল্লাশি করা হয় কখন, বা কোনো ব্যক্তিকে তল্লাশি করা হয় কখন, ব্যাখ্যা করো। তখন এই 21 ধারা দিয়ে আপনাকে অ্যান্সার করতে হবে। 22 ধারায় বলতেছে তল্লাশির সকল ক্ষেত্রে আপনার সিআরপিসি কে অনুসরণ করতে হবে, অর্থাৎ কার্যবিধি আইনকে অনুসরণ করে আপনাকে এই তল্লাশি কার্যক্রম চালাতে হবে। 23 23 ধারা আল্লাহর রাস্তায় কনস্টেবলরা মুখস্থ করবেন এটা, যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে বিনা পরোয়ানায় তল্লাশির বিধান আলোচনা করো। তো বিনা পরোয়ানায় তল্লাশির বিধান আলোচনা করো, 23 মুখস্থ করতে হবে। এটা আপনাদের পরীক্ষায় আসার সম্ভাবনা শতভাগ। 23 কনস্টেবলদের আসবে, এসআইদের আসবে না। এটা অনেক ইম্পর্টেন্ট যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী পুলিশ অফিসার কিভাবে বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারে। ওসমান আলী, মাথায় চুল নাই, মুখস্থ আছে? মুখস্থ আছে? এটা মুখস্থ নাই কার বলেন? ওসমান ভাই দুইজন, একটা হলো গোপালগঞ্জের ওসমান আর একটা হচ্ছে এমনি ওসমান। হ্যাঁ, কারণ সে মাথায় চুল নাই কইছি, সে এখন ক্যামেরা ধরাই নিছে। তাহলে বুঝতে পারছেন? ডন্ট মাইন্ড, এমনি থেকে বললাম ওসমান ভাই, মাইন্ড করেন না। আচ্ছা, তাহলে 23 ধারাটা আমাকে মনে করতে হবে আগে, যে কোন কোন পদের অফিসার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারে। এই অফিসারদের নাম আপনাকে মুখস্থ করতে হবে, যে কোন কোন পদের অফিসার গুলো তারা পারে। ঠিক আছে কিনা? তাহলে বলতেছে মহাপরিচালক অথবা তার নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত কোনো অফিসার, অথবা পুলিশের এসআই পদের নিম্ন নয় এমন অফিসার, কাস্টমসের পরিদর্শক পদের নিম্ন নয় এমন অফিসার, বিজিবির ল্যান্স নাইক পদের নিম্ন নয় এমন কোন অফিসার, তারপরে বলতেছে আপনার কি কোস্টগার্ডের পেটি অফিসার পদের নিম্ন নয় এমন কোন অফিসার কি করতে পারবে আপনার এই বলা হচ্ছে যে আপনার এই আহ, মাদকের মাদকের এই স্থান কি তল্লাশি কার্যক্রম আছে আপনার চালাতে পারবে। আহ, এবং তার কারণ লিপিবদ্ধ করে যে কোনো সময় ক ভিতরে প্রবেশ করতে পারবে,
বাধাপ্রাপ্ত হলে দরজা জানালা ভাঙ্গা সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে। খ, কোন দলিল দস্তাবেজ বা অবৈধ মাদক পাইলে সেগুলো গ্রেপ্তার জব্দ করতে পারবে। গ, কোনো ব্যক্তিকে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করতে পারবে। ঘ, দেহ তল্লাশি করে কোনো মাদক দ্রব্য সংশ্লিষ্ট কোনো অপরাধ করছে এই ধরনের কোনো অপরাধ পাইলে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবে। এই হলো 23-এর একের ক, খ, গ, ঘ। 23-এর 2 উপধারায় বলতেছে যে এক উপধারায় যাই হোক না কেন, সূর্য অস্ত এবং সূর্য উদয়ের মধ্যবর্তী সময়ে কোনো স্থানে প্রবেশ করে আপনার তল্লাশি করা না হলে মাদক নষ্ট করবে বা সরাই ফেলতে পারে। সেই ক্ষেত্রে বলতেছে যে তার কারণ লিপিবদ্ধ করে, হ্যাঁ, যথাসময়ে প্রবেশ করে মাদক দ্রব্য উদ্ধার করার জন্য প্রবেশ এবং তল্লাশি কার্যক্রম চালাতে পারবে। এই হলো তল্লাশির নিয়ম। তাহলে আল্লাহর হস্তে এই 23 ধারা সবাই মনে মনে করবেন আজকে সকালে 23 ধারাই শিখছেন। যারা পারেন না তারা মনে করবেন সকালে আপনি 23 ধারায় শিখছেন। এটা পদোন্নতি পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু শতভাগ। যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারে কোন কোন অফিসার, বা তল্লাশির নিয়ম কি। এই নিয়ম একেবারেই সহজ, 1-2 বার পড়লে অটোমেটিক পারবেন। 24, দেহ তল্লাশির জন্য বিশেষ পরীক্ষা। মানে আপনার কাছে মাদক পাই নাই, কিন্তু মনে হচ্ছে আপনি মাদক সেবন করেন, অথবা আপনার শরীরের কোনো স্থানে মাদক দ্রব্য লুকায় রাখছেন, ঠিক আছে কিনা। তাহলে এই সংশ্লিষ্টতার কথা আপনাকে বলতেছে 24 ধারায়। বলতেছে যে এই আইনের অধীনে কোনো তদন্ত অথবা তল্লাশি পরিচালনাকালে কোনো অফিসারের যদি বিশ্বাস করার কারণ থাকে কোনো ব্যক্তি তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গে মাদক লুকায় রাখছে, তাহলে তার নিম্নলিখিত পরীক্ষাগুলো করা যাবে। এমসিকিউ কি কি পরীক্ষা করা যাবে বলেন? এক্স রে করা যাবে, অ্যান্ডোস্কোপি করা যাবে, কোলোনোস্কোপি করা যাবে, রক্ত পরীক্ষা করা যাবে, মল পরীক্ষা করা যাবে, মুক্ত পরীক্ষা করা যাবে, তারপরে আল্ট্রাসোনোগ্রাম করা যাবে, হ্যাঁ, কোলোনোস্কোপি করা যাবে। তাহলে এক্স রে, আল্ট্রা আল্ট্রাসোনোগ্রাম, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি। এক্স রে, আল্ট্রাসোনোগ্রাম, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, আর রক্ত মলমূত্র, এগুলো হচ্ছে আপনার পরীক্ষা করতে পারবেন। 24-এর 2 উপধারা 1-এর বিধান, পরীক্ষার পর কোন ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গে যদি মাদক দ্রব্যের উপস্থিতি শনাক্ত হয় তাহলে তাকে প্রযোজ্য ক্ষেত্রে 36-এর সারণীর ক্রমিক 6 থেকে 11 কিংবা 13 থেকে 20-এর বিধান অনুযায়ী মাদক দ্রব্য অপরাধের জন্য গ্রেপ্তার করা যাবে। অর্থাৎ যদি মনে করেন যে এই মাদক দ্রব্য মানে এক্স রে করে দেখে কি আপনি পাকস্থলীতে মাদক আনছেন, মানুষ মাদক পলিথিনে পেঁচাইয়ে কোন যে কোন জায়গা ভরি বহন করে তো জানেন আপনারা, তাই না? সবাই চাকরি করেন। তাহলে যদি এরকম পরীক্ষা করে পাওয়া যায় যে মাদক তার শরীরে পেটের মধ্যে আনছে বা অন্য কোথাও গোপন অঙ্গে লুকায় আনছে, তাহলে তাহলে 36-এর সারণী ক্রমিক 6 হতে 11, 13 হতে 20 ধারা অনুযায়ী দণ্ডিত মাদক দ্রব্যের জন্য তাকে গ্রেপ্তার করা যাবে। 3 উপধারা 1-এর বিধান, পরীক্ষার পর যদি কোনো ব্যক্তি কর্তৃক কোনো মাদক দ্রব্যের গ্রহণের, সেবনের, ব্যবহারের অথবা প্রয়োগের কোনো প্রমাণ পাওয়া যায় এবং যদি 9-এর বিধান 1-এর দফা গ কিংবা উপধারা 2-এর দফা গ কিংবা 10-এর 6-এর বিধান লঙ্ঘনকারী, তাহলে 36-এর সারণী এই অথবা 31 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য মাদক দ্রব্য অপরাধের জন্য গ্রেপ্তার করা যাবে। 36-এর 24-এর 3 দরকার নাই, 24-এর 7 দেখেন। এখানে বলতেছে মাদকাসক্ত শনাক্ত করার জন্য প্রয়োজনীয় বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে আপনার ড্রপ টেস্ট করা যাবে। মাদকাসক্ত শনাক্ত করার প্রয়োজনে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ড্রপ টেস্ট করা যাবে। ড্রপ টেস্টে যদি পজিটিভ ধারা হয় সেক্ষেত্রে 36-এর 7 ধারা অনুযায়ী হচ্ছে আপনার আইনগত ব্যবস্থা আপনার গ্রহণ করতে হবে। কি ক্লিয়ার করে বললাম না ভাই? বুঝলাম না। কি ক্লিয়ার করে বললাম না? কি ক্লিয়ার করে বললাম না ভাই, বলেন তো। লাল চিহ্ন কাটি কথা বলেন, বইয়ের বিষয়টা ক্লিয়ার, কোন বইয়ের বিষয়টা ভাই? বহনের বিষয়, বহন মানে সহজ কথা হচ্ছে 9 ধারা এবং 10 ধারায় বহন সংশ্লিষ্টতা বিষয়ের কথা বলতেছে। বলতেছে যে অ্যালকোহল
মানে মাদক টাদক কোনো কিছু আপনি বহন করতে পারবেন না, ঠিক আছে কিনা? তবে চিকিৎসার প্রয়োজনে আপনি বহন করতে পারবেন। এরপরে বলতেছে সরকারি কর্মকর্তা কর্মচারী বৈধ দলিলাদি সাপেক্ষে অ্যালকোহল বহন, উৎপাদন, সংরক্ষণ, গ্রহণ, প্রেরণ, হস্তান্তর সবই আপনি করতে পারবেন। এই কথা 9 এবং 10 উভয় ক্ষেত্রে আপনাকে বলতেছে। এই যে আমরা যারা পুলিশের চাকরি করি, কনস্টেবলরা কি মাদক কোর্টে নিয়ে যায় না? কোর্টের থেকে মাদক আবার থানায় নিয়ে আসে না? এটা কি, যদি এটা পুলিশ না করে যদি অন্য কেউ করতো তাহলে এটা অপরাধ হতো কিনা? অপরাধ হতো। তো আপনি সিসি মূলে করতেছেন, কর্তৃপক্ষের আদেশ মূলে এই কাজটি করতে, এটা তো কিন্তু অপরাধ না। এই কথাই আপনাকে 9 ধারা এবং 10 ধারায় স্পষ্ট করে বলছে। এছাড়া আর কিচ্ছু না। পেঁচায়েন না ভাই, আইন বেশি পেঁচাইলে তখন আরো বিপদ। আচ্ছা, তাহলে এই 24 ধারার এই শাস্তিটা মনে রাখবেন যে 24-এর 4ই যদি আপনার মানে আপনি মাদকাসক্তিতে পজিটিভ রিপোর্ট আসে যে মাদকাসক্তি আপনি খান বা মাদক দ্রব্য সেবন করেন, তাহলে 36-এর 4ই আপনার শাস্তি। কি শাস্তি? সর্বনিম্ন কত, 6 মাস, সর্বোচ্চ 5 বছর ও অর্থদণ্ডের বিধান কিন্তু রাখা হয়েছে যদি আপনি মাদকাসক্ত হয়ে থাকেন। তবে আপনাকে বলতে হবে আপনি চিকিৎসা নেন। যদি চিকিৎসায় না নিতে চান বা চিকিৎসার জন্য আপনি না যান, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই শাস্তিটা মনে রাখবেন: সর্বনিম্ন 6 মাস, সর্বোচ্চ 5 বছর ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। আচ্ছা, 25 ধারা, মাদক সংশ্লিষ্ট কোনো দ্রব্য বস্তু এগুলো গ্রেপ্তার করলে, আটক করলে কি করবেন? ঊর্ধ্বতন প্রতিবেদনের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আপনি অবগত করবেন এবং প্রতিবেদনের একটা অনুলিপি মহাপরিচালককে আপনাকে জানাতে হবে বা দিতে হবে। 26 ধারাটা গুরুত্বপূর্ণ, 26 ধারা একটু দেখি আমরা। এখানে বলতেছে বাজেয়াপ্ত বস্তু মদ্রব্য ইত্যাদি, অর্থাৎ কোনো মাদকদ্রব্য অপরাধ সংঘটিত হইলে মাদকদ্রব্য সহিত সংশ্লিষ্ট অর্থ, সাজ সরঞ্জাম, যন্ত্রপাতি, উপকরণ, আধার, পাত্র, মোড়ক, যানবাহন, ইত্যাদি, যেগুলোর মাধ্যমে এই অপরাধটা সংঘটিত হয়েছে, সবগুলোই হচ্ছে আপনার বাজেয়াপ্তযোগ্য হবে। ক্লিয়ার কিনা? অর্থাৎ এই আইনের অধীনে সাজ সরঞ্জাম, যন্ত্রপাতি, উপকরণ, আধার, পাত্র, মোড়ক, যানবাহন অথবা অন্য কোনো বস্তু অথবা ডাকযোগে উক্ত অপরাধ সংঘটিত হয়েছে, সেগুলো আপনার বাজেয়াপ্ত। যানবাহন, মনে করো তুমি হুন্ডাই করে তুমি মাদক বহন করো, বা হুন্ডাই করে তুমি কাস্টমারের কাছে মাদক নিয়ে যাও, বা কাস্টমারের কাছে মাদক তুমি কিনে নিয়ে এসো দোকানদারের কাছে, তাহলে তোমার এই যানবাহন কিন্তু কি হবে? জব্দ হবে বা আটক হবে। যেমন কালকে আমরা একটা যানবাহন জব্দ করে নিয়েছি মাদকের। তাহলে এখানে এই কথাটাই আপনাকে বলতেছে যে আপনি মাদক দ্রব্য সংশ্লিষ্ট যত দ্রব্য বস্তু আলামত আছে, এই যানবাহন আছে, গাড়ি ঘোড়া আছে, তারপর যন্ত্রপাতি আছে, আধার আছে, সবগুলোই জব্দ হবে এবং এগুলো বাজেয়াপ্তযোগ্য হবে। মাদকদ্রব্য অপরাধ সংগঠনের সময় বাজেয়াপ্তযোগ্য মাদকদ্রব্যের সহিত যদি কোনো বৈধ মাদক পাওয়া যায়, সেই মাদকদ্রব্য কিন্তু জব্দ হয়। বৈধ মাদক মানে কি? আপনার বাড়িতে ইয়াবা পাওয়া গেছে এবং আপনার বাড়িতে চিকিৎসার প্রয়োজনে ডাক্তার কর্তৃক লিখিত অন্য মাদকও মনে করেন পাইছে, তাহলে এই বৈধ মাদকের সাথে যখন অবৈধ মাদক থাকবে, তখন উভয় মাদকই হচ্ছে আপনার বাজেয়াপ্তযোগ্য হবে। 26-এর 3-এ যেটা বলতেছে যে কোনো মাদকদ্রব্য অপরাধ সংগঠনের জন্য যদি কোনো সরকারি বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের কোনো যানবাহন ব্যবহার করা হয়, তাহলে উহা জব্দযোগ্য হবে এবং মামলা রুজুকারী অফিসার সরকারি কাজের স্বার্থে উক্ত যানবাহন সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী অফিসারের জিম্মায় প্রদান করতে পারবে। তবে বিষয়টি এজাহারে আপনার উল্লেখ করতে হবে। অর্থাৎ সরকারি যানবাহনে যদি মাদক ব্যবহার করে, সেগুলো হচ্ছে গাড়ি সহকারে জব্দ করতে পারবে। তবে এই গাড়ি বলতেছে যে আপনার মামলা রুজুকারী অফিসার সরকারি কাজের স্বার্থে এই যানবাহনটি সরকারি নিয়ন্ত্রণ অফিসারের জিম্মায় দিয়ে দেবে এবং বিষয়টি এজাহারে উল্লেখ থাকে। মনে করেন শ্রীপুর থানার ওসির গাড়িতে মাদক বহন হয়েছে, এখন এই গাড়ি জব্দ হবে, কিন্তু মামলা যিনি আয়ু থাকবেন এই গাড়ি জব্দ করবেন, ভালো কথা, কিন্তু এটা এজাহারে উল্লেখ থাকবে। তবে গাড়িটি শ্রীপুর থানাকে আবার হস্তান্তর করতে হবে। এটা এটা মাথার ভিতরে ঢুকবেন। এটা হচ্ছে 26-এর 3 উপধারায় আপনাকে এই কথা বলছে। 27 ধারা দেখি। 27 ধারায় আপনাকে বলতেছে যে বাজেয়াপ্তকরণের পদ্ধতি, অর্থাৎ কোনো দ্রব্য অপরাধের মামলা চলাকালে কোনো এখতিয়ার সম্পন্ন আদালত যদি এই সিদ্ধান্ত উপনীত হন আটককৃত বস্তু বাজেয়াপ্তযোগ্য, তাহলে এই আইনের অধীনে উক্ত অপরাধ প্রমাণিত হোক বা না হোক মাদক দ্রব্য বাজেয়াপ্তের আদেশ প্রদান করবে, বাজেয়াপ্ত সরকারি কোষাগারে জমাদানের নির্দেশ প্রদান করবে। আচ্ছা, এইখানে একটা জিনিস একটু খেয়াল করে দেখেন বন্ধুরা,
87 দুই উপধারাটা ভালো করে পড়বেন। বলতেছে যে যদি কোনো ক্ষেত্রে বাজেয়াপ্তযোগ্য কোনো বস্তু আটক করা যায় কিন্তু উহার সহিত অপরাধীকে না পাওয়া যায়, তাহলে পরিচালক অথবা তার নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত কোনো অফিসার, যিনি বস্তুটি আটক করে অফিসারের ঊর্ধ্বতন অফিসার হবে, লিখিত আদেশ দ্বারা উহা বাজেয়াপ্ত করে। অর্থাৎ বেওয়ারিশ মাদক পাইলে পুলিশের কাজ কি? তাহলে বেওয়ারিশ মাদক যদি পাওয়া যায়, সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনার মহাপরিচালক অথবা তার নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত কোনো অফিসার মাদক বিষয়টি আটককারী অফিসারের ঊর্ধ্বতন আহ, অফিসার হবে, লিখিত আদেশ দ্বারা উক্ত মাদক হচ্ছে আপনার বাজেয়াপ্ত করতে পারবে। তবে শর্ত থাকে যে উক্তরূপ বাজেয়াপ্তির আদেশ প্রদানের পূর্বে বাজেয়াপ্তির বিরুদ্ধে আপত্তির সুযোগ প্রদান করার জন্য বিধি দ্বারা পদ্ধতিতে আপনাকে নোটিশ দিতে হবে যে এই মাদক পাওয়া গেছে, এই মাদক কেউ মালিক আছে কিনা বলেন। যদি মালিক না পাওয়া যায়, এটা বাজেয়াপ্ত করতে হবে। এবং কোনো নোটিশে উল্লেখিত সময়ের মধ্যে, যাহা নোটিশের তারিখ হতে ন্যূন অনূন্য 15 দিন হইতে হবে, আপত্তি উত্থাপনকারীকে শুনানির যুক্তিসঙ্গত সুযোগ প্রদান করতে হবে। ঠিক আছে কিনা? অর্থাৎ নোটিশ জারির তারিখ হতে 15 দিন হইতে হবে, এবং আপত্তি উত্থাপনকারীকে শুনানির যুক্তিসঙ্গত সুযোগ। কেউ যদি বলে যে মাদকের মালিক আমি, আমার লাইসেন্স আছে, ভুল করে এটা রাস্তায় পড়ে গেছে, তখন তাকে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য সুযোগ দিতে হবে, এবং 15 দিন হইতে হবে। ঠিক আছে কিনা? 15 দিন মানে যাহা নোটিশ তারিখ হতে 15 দিন হইতে হবে, এবং আপত্তি উত্থাপনকারীকে যুক্তিসঙ্গত সুযোগ দিয়ে আপনার কার্যক্রমগুলো করতে হবে। মাদক আইনের 31 ধারায় চলে যান। 31 ধারায় বলতেছে মাদক দ্রব্য অপরাধের তদন্তের সময়সীমা। এটা একটু মনে রাখবেন। তদন্তের সময়সীমা কঠিন আছে, আবার সহজও আছে। তদন্তের সময়সীমার ক্ষেত্রে আপনাকে বলতেছে যে মাদক দ্রব্য আসামি হাতে নাতে গ্রেপ্তার হলে 30 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। আসামি হাতে নাতে গ্রেপ্তার না হলে 60 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। আসামি যদি কিছু ধরা হয়, কিছু গ্রেপ্তার না হয়, সেই ক্ষেত্রে 60 কার্য দিবসের মধ্যে তদন্ত আপনাকে শেষ করতে হবে। যদি আপনি না পারেন, অতিরিক্ত 15 কার্য দিবস আরো সময় বৃদ্ধি করা যাবে। এরপরে না পারলে 24 ঘন্টার মধ্যে হচ্ছে আপনাকে জানাতে হবে। আদালত দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করতে পারবে। দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তা হাতে নাতে গ্রেপ্তার হলে ওই যে প্রথম যে আয় ছিল তার অর্ধেক, অর্থাৎ হাতে নাতে হলে 15, হাতে নাতে না হলে 30 কাজ শেষ করবে। দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তা কিন্তু অতিরিক্ত কোনো সময় পাবে না, সে 24 ঘন্টার মধ্যে জানাবে যদি সে না পারে। আর এই যে প্রথম এবং দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তা, তাদের দায়িত্ব কর্তব্য যে অবহেলা, এই অবহেলা করার কারণে আপনার এই তাদের চাকরির বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা আপনার গ্রহণ করা যাবে। এই হচ্ছে এই আইনের 31 ধারা। এই হচ্ছে আইনের 31 ধারা। তাহলে আমি আবার কই, আহ, এই আমি সময় পাচ্ছি না, কেউ যদি পারেন এটা একটু করে আমাকে একটা শিট দেন, বা আপনি একটু গ্রুপে লেখেন যদি পারেন, যারা একটু ভালো পড়াশোনা করতেছেন। মানে 10টা আইনের 5টা, 10টা না 5-7টা আইন, বিশেষ করে নারী শিশু মাদক অস্ত্র সাইবার, আহ, নারী শিশু মাদক অস্ত্র সাইবার, ডিজি দু একটা যে আইন আছে না, আরো কয়েকটা আইন আছে। মানে কোন আইনে, মানে তদন্ত আসামি হাতে নাতে হলে কত, হাতে নাতে না হলে কত, এই একটা শিট একটু করে দেন, অথবা আমি করে দেবানি, সমস্যা নেই, দেখি আজকে দিনের মধ্যে করতে পারি কিনা। তাহলে এইখান থেকে একটা এমসিকিউ পরীক্ষা আসবে নর্মালি। নারী শিশু থেকে আসে, মাদক থেকে আসে, অস্ত্র থেকে আসে, এটা একটু দেখবেন আপনারা, এবং আমিই করে দিবেন দেখি। আর কেউ যদি পারেন আমাকে একটু হেল্প করেন, তাহলে সবার একটু উপকার হয় ভাই, ইনশাল্লাহ। তাহলে বল, আসুন মাদক। এই কুটটা চুলে দে, দাঁড়া। আর এই, না, ডিম ডিম মিম সেদ্ধ দেওয়ার দরকার নেই। এটা পারলে আমার লিগে ভাতের মধ্যে একটু ডিম। কিরে ভাই, কি শুরু হইলো এগুলো? কিরে, ডিম সেদ্ধ দিয়ে দি। আচ্ছা, তাহলে এখানে আশা করি হচ্ছে আমরা এটা বুঝতে পারছি। আপা আপনার ডিম সেদ্ধ দিচ্ছে, দাওয়াত দেন আমাদের খাওয়ার জন্য নাকি? আচ্ছা, তাহলে আসামি হাতে নাতে হলে 30 কার্য দিবস, হাতে নাতে না হলে 60 কার্য দিবস। কিছু ধরছেন, কিছু ধরতে পারেননি, তাও 60 কার্য দিবস। তাও যদি না পারেন, আরো 15 কার্য দিবস বাড়ানো যাবে। আর এরপরে দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তা 24 ঘন্টার মধ্যে মানে রিপোর্ট দেবে। দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তা হাতে নাতে হলে 15 কার্য দিবস, হাতে নাতে না হলে 60 কার্য দিবস। দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তা অতিরিক্ত আর কোনো সময় পাবে না। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার বলা হচ্ছে যে আপনার এই ইয়া আহ, কর্তৃপক্ষকে জানাবে, ট্রাইব্যুনালকে জানাবে। ট্রাইব্যুনাল যদি দেখে যে প্রথম এবং দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তা দায়িত্ব অবহেলা করছে,
সেক্ষেত্রে চাকরির বিধি অনুযায়ী, হ্যাঁ, অফিসারের অদক্ষতার জন্য বাৎসরিক গোপনীয় প্রতিবেদন লিপিবদ্ধ করতে হবে এবং উপযুক্ত ক্ষেত্রে চাকরির বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা আপনার গ্রহণ করা যাবে। এই কথাই আপনাকে বলতেছে এই এই ইয়া কি এই 36 31 ধারা। 31 ধারা আছে তদন্তের সময়সীমা। ঠিক আছে, তাহলে আজকে যে 31 ধারা পর্যন্ত পড়লাম, এই ধারাগুলোর মধ্যে বেশি ইম্পর্টেন্ট ধারা আছে 19, 21, 23, হ্যাঁ, তারপর আছে 24, তারপর আছে আপনার 26, 27-2, হ্যাঁ, এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। তো আজকে বন্দুক থাক, এখন আমরা চলে যাবো শিশু আইন। শিশু আইনটা আমরা শেষ করিনি, শিশু আইনটা আমরা দেখি। শিশু আইনে আমরা গত ক্লাসে পড়ছিলাম সম্ভবত 52 ধারা পর্যন্ত দেখছিলাম। একটু সামনের দিকে যাই। শিশু আইনের 2 ধারায় আইনের সংজ্ঞাতে শিশু, আইনের সংস্পর্শে আসা শিশু, 6 ধারায় প্রবেশন কর্মকর্তার দায়িত্ব কর্তব্য, 13 ধারায় পুলিশ পুলিশ অফিসার, 14 ধারায় পুলিশ অফিসারের দায়িত্ব কর্তব্য, 14-15। আর ইয়া কি বলতেছে 19-এ হচ্ছে 19 ধারা, 16 ধারায় শিশু আদালতে শিশুর বিচার হবে। এরপরে 19 ধারায় বলতেছে যে আপনার শিশু আদালতের পরিবেশ এবং হচ্ছে আপনার এই সুবিধা সমূহ কি কি। আর 20 ধারা আছে শিশুর বয়স নির্ধারণের প্রাসঙ্গিক তারিখ, 21-এ বয়স অনুমান এবং নির্ধারণ। এরপরে আছে 23 ধারায় বলতেছে শিশু আদালতে কোন কোন ব্যক্তি উপস্থিত থাকতে পারবে। আর এই আইনের 30 ধারায় আপনাকে বলতেছে শিশুর বিচারের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো প্রাসঙ্গিকতা পাবে। আর এই আইনের 34 ধারায় আপনাকে বলতেছে শিশু আদালত কর্তৃক প্রদত্ত আটক আদেশ। এগুলো পড়াইছি আমরা গত ক্লাসে, গত শুক্রবার, গতকাল তো ক্লাস নেই, গতকাল আগের দিন পড়াইছি। আচ্ছা, 44 এবং 45, হ্যাঁ, টাকা তো নাই বাবা, টাকা আছে কিনা জানি না, ব্যাগে টাকা আছে কিনা দাও। টাকা মোহাম্মদ আলী কি করে? আন্দাজে সব। তো 44, বিশেষ করে 44-45 ধারাটা একটু ভালো করে দেখবেন বন্ধুরা। 44-45 ধারায় শিশুকে গ্রেপ্তারের আইনগত বিধিবিধান বলতে কিভাবে গ্রেপ্তার করবেন, যেমন সিআরপিসি 46 থেকে 53 ধারা পর্যন্ত গ্রেপ্তারের বিভিন্ন নিয়ম আলোচনা করছে। আর এই শিশু আইনের 44-45 ধারায়ও গ্রেপ্তারের কিছু নিয়ম বলছে যে একজন শিশুকে কিভাবে গ্রেপ্তার করবেন। আচ্ছা, আমরা আহ 47 ধারাটা দেখেন। 47-এ শিশুর জবানবন্দি, আহ সতর্কীকরণ এবং মুক্তি, অর্থাৎ শিশুর জবানবন্দি কিভাবে নিতে হবে সেই প্রক্রিয়ার কথা বলছে, দরকার নেই এখন, সব পড়া যাবে না। শিশু আইনে শাস্তির ধারা দেন, শাস্তি, শাস্তির ধারা খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন শাস্তির ধারা থেকে আসার সম্ভাবনা বেশি। শিশু সংক্রান্ত বিশেষ অপরাধের দণ্ড, অর্থাৎ শিশুর প্রতি নিষ্ঠুরতার দণ্ড, ঠিক আছে কিনা। শিশুকে যদি আপনি অবহেলা করেন, বর্জন করেন, পরিত্যাগ করেন, হ্যাঁ, উৎপীড়ন করেন, তারপরে আছে পরিচর্যার অভাব করেন, তাহলে 70-এ আপনি অপরাধী। 71-এ বলতেছে শিশুকে দিয়ে ভিক্ষাবৃত্তি, 70 যেমন তেমন 71 মুখস্থ রাখবেন, সব পড়ার দরকার নাই। শিশুকে দিয়ে ভিক্ষাবৃত্তি, অর্থাৎ শিশুকে দিয়ে যদি কোনো ব্যক্তি ভিক্ষাবৃত্তি করায়, এই ভিক্ষাবৃত্তি করার জন্য 71 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলে গণ্য হবে। 72 ধারায় বলতেছে শিশুর দায়িত্বে থাকে নেশাগ্রস্ত হওয়ার দণ্ড, মানে আপনি একটা শিশুর দায়িত্বে আছেন, এই শিশু যদি নেশাগ্রস্ত হয় তাহলে 72 ধারা মোতাবেক আপনি অপরাধ করছেন বলেই গণ্য হবে। 73 আছে শিশুকে নেশাগ্রস্তকারী মাদক দ্রব্য ও বিপজ্জনক ওষুধ প্রদানের দণ্ড, মানে মাদক দ্রব্য এবং ওষুধ যদি শিশুকে আপনি দেন তাহলে 73-এ অপরাধ। তাহলে আমরা 71-এ কি পেলাম, শিশুকে দিয়ে ভিক্ষা করালে তার শাস্তি। 72-এ কি পেলাম, শিশু যদি নেশাগ্রস্ত হয় তার শাস্তি। 73-এ কি পেলাম, শিশুকে মাদক বা হচ্ছে বিপজ্জনক কোনো ওষুধ যদি আপনি দেন তাহলে তার শাস্তি হচ্ছে 73 দ্বারা। আচ্ছা, 75-এ আছে শিশুকে দিয়ে বাজি ধরানো বা ঋণ গ্রহণে উস্কানি দেয়। বাজি ধরানো কিরকম, মনে করেন যে আপনি এই পাবজি খেলালেন বা অনলাইনে জুয়া খেলার জন্য ইনভেস্ট করতে বললেন যে কর খেল, সমস্যা নাই, এলো 75 ধারা অপরাধ। শিশুর নিকট থেকে কোনো কিছু বন্দুক রাখা বা ক্রয় করা, ছোট বাচ্চার কাছ থেকে আপনি কিছু কিনছেন, এই যে আপনি কিনলেন এই জন্য আপনি 76 ধারা মোতাবেক আপনি অপরাধী। আচ্ছা, 79টা গুরুত্বপূর্ণ। শিশু দ্বারা আগ্নেয়াস্ত্র এবং অবৈধ এবং নিষিদ্ধ বস্তু বহন করা এবং সন্ত্রাসী কার্যক্রমের দণ্ড, ঠিক আছে কিনা। অর্থাৎ শিশু দ্বারা যদি আগ্নেয়াস্ত্র
অবৈধ নিষিদ্ধ কোনো কিছু বহন করেন, তাহলে 79 ধারা মোতাবেক সেই ব্যক্তি অপরাধ করছে বলে গণ্য হবে। দাগায় রাখেন 71, 73, 75, 76, 79। 71-এ ভিক্ষাবৃত্তি, 73-এ নেশাজাতীয় দ্রব্য দেওয়া, 75-এ শিশুকে দিয়ে বাজি ধরানো, 76-এ হচ্ছে আপনার এই যে বন্দুক করায়, 80 ধারায় শিশুকে শোষণের দণ্ড। অর্থাৎ এই 80 ধারাটা দাগায় রাখেন। 80 ধারায় বলতেছে শিশু কর্তৃক কোনো শিশুর জিম্মাদার, রক্ষণাবেক্ষণকারী, প্রতিপালনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তি যদি শিশুকে ভিত্তের চাকরি অথবা শ্রম আইনের বিধান লঙ্ঘন করে শিশুকে দিয়ে জবরদস্তিমূলক শ্রম করাইলে, জবরদস্তিমূলক শ্রমের শাস্তি কত? 300 কত বলেন দণ্ডবিধি 74 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলে গণ্য হবে। কিন্তু শিশু আইনে জবরদস্তিমূলক শ্রমের শাস্তি আছে, অর্থাৎ শ্রমমূলক কাজে নিয়োগ করলেন, তাহলে 80 ধারা মোতাবেক সে ব্যক্তি অপরাধ করছে বলে গণ্য হবে। ঠিক আছে। 79-তে আগ্নেয়াস্ত্র বহন করালে, আর 80-কে দিয়ে, 80-তে আসছে শিশুকে দিয়ে কাজ করালে, 81-তে ছবি যদি প্রচার প্রকাশ করেন, 81-তে সে ব্যক্তি অপরাধ করছে বলেই গণ্য হবে। দরকার নাই এখানে। 89 ধারাটা সবাই মুখস্থ করবে। 89, শিশুকে দিয়ে টাকা তোলে, টাকা তোলে তো ভিক্ষা করে, তাহলে 71 ধারায় অপরাধ। টাকা তুললে 71 ধারায় অপরাধ। উম, 89 ধারাটা সবাই মুখস্থ করবেন। 89 ধারায় পরীক্ষায় আমরা প্রশ্ন পাবো যে শিশু আইনের সুবিধা বঞ্চিত শিশু কারা। ঠিক আছে। সব পড়েন না ভাই, যেটা শিশুর দ্বারা মাদক বহন করালে কয় ধারা? শিশুর দ্বারা মাদক বহন করালে হচ্ছে আপনার ওই যে 73 ধারায় সে অপরাধ করছে বলে গণ্য হবে। ঠিক আছে। তাহলে মাদক বহন করালে 73, অস্ত্র বহন করালে হচ্ছে আপনার 79, মানে অতিরিক্ত কাজ করালে 80, শিশুর কাছ থেকে কোনো কিছু করলে 76, আর আর ছবি প্রকাশ করলে 81, আর আর কি, এই এই এলো কথা। এগুলো একটু সূচের মতো মনে রাখতে হবে। তবে সব বলে যান, কোনো সমস্যা নাই। 89 ধারা আপনাকে মুখস্থ রাখতে হবে যে সুবিধা বঞ্চিত শিশু কারা। প্রশ্ন আসবে শিশু আইনে সুবিধা বঞ্চিত শিশু কে কে, এটা মুখস্থ করতে হবে। সুবিধা বঞ্চিত শিশু অনেক গুরুত্বপূর্ণ। অনেকগুলো ব্যক্তির নামের কথা কইছে, সব তো আর মনে থাকবে না, যে কটা মনে থাকবে সেই কটাই আপনি লিখবেন। বলতেছে যে শিশুর পিতামাতা উভয় মারা গেছে বা যে কোনো একজন মারা গেছে, আইনানুগ বা বৈধ অভিভাবকহীন শিশু, ভিক্ষাবৃত্তির বা শিশুর মঙ্গলের পরিপন্থী কোনো কাজে নিয়োজিত কোনো শিশু, কারাভোগরত শিশু, যৌন নির্যাতনের শিশু, যৌন হয়রানির শিকারের শিশু, যে কোনো ধরনের প্রতিবন্ধী শিশু, মাদক বা অন্য কোনো কারণে অস্বাভাবিক আচরণের সমস্যাযুক্ত কোনো শিশু, অসৎ সঙ্গে পতিত কোনো শিশু, বস্তিতে বসবাসকারী শিশু, রাস্তাঘাটে বসবাসকারী শিশু, হিজড়া শিশু, বেদে শিশু, হরিজন শিশু, এইডস এইচ এইচ আইভি এইডস এ আক্রান্ত কোনো শিশু, এরাই বেসিক্যালি হচ্ছে আপনার এই ইসের কি করে এই শিশু আইনে সুবিধা বঞ্চিত শিশু। তাহলে দয়া করে গতকাল রাত্রে যেরকম বলছিলাম যে পুলিশ আইনের 30 ধারা মুখস্থ করে ফেলাবেন রাত্রে, আপনাকে আমি এখন বলতেছি যে এই নারী শিশু শিশু আইনের 89 ধারাটা মুখস্থ করে ফেলবেন যে সুবিধা বঞ্চিত শিশু কারা। এটা সুবিধা বঞ্চিত শিশু কারা, এটা অনেক গুরুত্বপূর্ণ এই ধারাটা। যেটা বলবো এটা কিন্তু পরীক্ষায় আসবে, সুতরাং এটা আমলে নেন। তাহলে শিশু আইনের গুরুত্বপূর্ণ ধারা আমরা কি পেলাম, আমরা একটু আবার বলি ভাই। শিশু আইনের গুরুত্বপূর্ণ ধারার মধ্যে বললাম 6 ধারা, প্রবেশন কর্মকর্তার দায়িত্ব এবং কর্তব্য। শিশু আইনের 13, 14, 15, 15 ক, যেখানে পুলিশ অফিসার এবং শিশু আইনে পুলিশ অফিসারের দায়িত্ব কর্তব্য। শিশু আইনের আমরা পালাম আছে 19 ধারা, যেখানে আপনাকে বলতেছে যে আদালতের সুবিধা সমূহ। 20 ধারা আছে শিশুর বয়স নির্ধারণ, প্রাসঙ্গিক দিন বা তারিখ, ওই ঘটনার দিনই হবে প্রাসঙ্গিক তারিখ বা দিন। 21 ধারায় বলতেছে শিশুর বয়স অনুমান করতে পারবে। 23 ধারায় বলতেছে শিশু আদালতে কোন কোন ব্যক্তি উপস্থিত থাকতে পারবে। 30 ধারায় আপনাকে বলতেছে
শিশুর বিচার কার্যক্রমের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আদালত বিবেচনায় নেবে? 34 শিশুর দণ্ড এবং আটক আদেশ। 44-45 শিশু গ্রেপ্তারের সাধারণ বিধিবিধান। 52তে শিশুর জামিন সংক্রান্ত বিধিবিধান থানার ওসি কর্তৃক। এরপরে 71-এ শিশুকে দিয়ে ভিক্ষা করানো। 73-এ শিশুকে দিয়ে মাদক বহন করানো। এরপরে 75-এ হচ্ছে আপনার এই শিশুকে দিয়ে বাজি ধরানো। 76-এ হচ্ছে শিশুর কাছ থেকে কোনো কিছু কেনা। 79-তে শিশুকে দিয়ে আগ্নেয়াস্ত্র বহন করানো। 81-তে ছবি প্রকাশ করা। আর 89 ধারায় আপনাকে বলতেছে সুবিধা বঞ্চিত শিশু কারা। গুরুত্বপূর্ণ। 89 ধারার পরে আর একটা ধারা আছে, একটু দেখেন, এটাও ইম্পর্টেন্ট। এখানে বলতেছে যে এই 91 ধারা, পুলিশ কর্তৃক শিশুকে প্রেরণ করা, অর্থাৎ মানে কোনো ব্যক্তি যদি, কোনো শিশু যদি আপনার এই কোনো সুবিধা বঞ্চিত শিশু বা আইনের সংঘাতে জড়িত শিশু একে যদি আপনার এই পায়, সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট থানা শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার নিকট হচ্ছে প্রেরণ করবে। উপধারা 1-এর অধীন কোনো শিশু প্রাপ্ত হইলে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা আইনের সংস্পর্শে শিশু এবং এই আইনের সংঘাতে জড়িত কোনো শিশু বিচার ব্যবস্থা গ্রহণ করার জন্য সুবিধাবঞ্চিত শিশুর ক্ষেত্রে 84 এবং 85 ধারা প্রয়োজনীয় ব্যবস্থা তাকে কার্যালয়ে হচ্ছে আপনার প্রেরণ করতে হবে, দরকার নাই। তাহলে 89 ধারা পর্যন্ত দেখবেন। 89 ধারাটা অনেক গুরুত্বপূর্ণ। এই হলো শিশু আইনের আদ্যোপান্ত। আজকে আমরা দেখলাম বা জানার চেষ্টা করলাম, ইম্পর্টেন্ট আছে শিশু আইন, এটা ইম্পর্টেন্ট। মাদক দ্রব্যের ইম্পর্টেন্ট কোনটা? মাদক দ্রব্য তো বললাম ভাই। মাদক দ্রব্যের ইম্পর্টেন্ট হচ্ছে 11, ইম্পর্টেন্ট হচ্ছে 19, ইম্পর্টেন্ট 21, ইম্পর্টেন্ট 23, ইম্পর্টেন্ট 24, ইম্পর্টেন্ট 26। হ্যাঁ, এইগুলো আজকে আজকে মাদকের ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট 27-এর 2। 31 তো পড়ালাম, তদন্তের সময়সীমা পড়ালাম। আমার আসছে যে ঘুম, বুঝছেন। কালকে রাত গতকাল তো সারা রাত জাগছি, আবার কালকে রাত জাগে একটু পড়ছি, তো ওই জন্য ঘুম আসতেছে। আবার এখন ডিউটি অফিসার, কথা বুঝছেন, এই হলো মূল বিষয়। আচ্ছা, আজকে রাতের ক্লাসটা আমরা নেব হচ্ছে 8:30টায়। আজকে রাতের ক্লাসটা নেব রাত 8:30টায় ইনশাল্লাহ। ঠিক আছে, বদলি টদলি হই, আল্লাহ ভরসা। পরীক্ষা দেই, আগে দেই, সিরিয়াল মিরিয়াল কি পাই ইনশাল্লাহ। তো ভালো থাকেন সবাই ভাই, আর কথা বলবো না এখন। একটু নিজ দায়িত্বে যারা এমসিকিউ তে দুর্বল আছেন, তারা আমার যে সাজেশন অলরেডি পাইছেন, এই সাজেশনের মূল ধারাগুলো হ্যান্ডবুক থেকে একটু রিডিং পড়বেন। যেমন কার্যবিধির 42 পড়বেন, 45 পড়বেন, 46 পড়বেন। এই রিডিং গুলো পড়লেই আপনার প্রশ্ন এমসিকিউ কমন থাকবে। এমসিকিউ ভয় করা যাবে না।